আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম। ষষ্ঠ বিমস্টেক সম্মেলনে আজ কি নোট পেপার উপস্থাপন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কাল বৈঠক করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। বিমস্টেক ইয়াং জেনারেশন ফোরামেও বক্তব্য রাখবেন ডক্টর ইউনূস। এদিকে মন্ত্রী পর্যায়ের বৈঠকে এরই মধ্যে সই হয়েছে সমুদ্র পরিবহন সহযোগিতা চুক্তি। আশিকুল আলম জানাচ্ছেন বিস্তারিত। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে শুরু হয়েছে দক্ষিণ এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে ষষ্ঠ বিমস্টেক সম্মেলন। এতে বাণিজ্য, বিনিয়োগ, পরিবেশ ও জলবায়ু, কৃষি ও খাদ্য নিরাপত্তা এবং জনগণের মধ্যে সংযোগ সহ 7টি বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সম্মেলনে যোগ দিতে ঢাকা থেকে থাইল্যান্ডে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিমানবন্দরে তাকে স্বাগত জানান বিমস্টেকের শীর্ষ কর্মকর্তারা। বিকেল 3:30টায় বিমস্টেক ইয়ং জেনারেশন ফোরামে প্রো বিমস্টেকের দিকে তরুণ জেনারেশনের ভূমিকা শীর্ষক অনুষ্ঠানে মূল বক্তব্য দেবেন তিনি। এছাড়া শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। অংশ নেবেন গুরুত্বপূর্ণ বেশ কিছু বৈঠকে। সম্মেলনে মন্ত্রী পর্যায়ের বৈঠকে এরই মধ্যে সই হয়েছে সমুদ্র পরিবহন সহযোগিতা চুক্তি। জোটের পররাষ্ট্রমন্ত্রীরা চুক্তিটি সই করেন। বঙ্গোপসাগরীয় 7 দেশের জোটের মধ্যে সামুদ্রিক পরিবহনে সহায়তার লক্ষ্যেই এই চুক্তি হয়। আশিকুল আলম, আরটিভি, ঢাকা। বাংলাদেশি পণ্য আমদানিতে শুল্ক বাড়িয়ে 37% করেছে মার্কিন প্রশাসন। উচ্চমাত্রার এই শুল্ক বাংলাদেশের রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়লেও চিন্তিত না হওয়ার পরামর্শ অর্থনীতিবিদ ও কূটনীতিকদের। ট্রাম্প প্রশাসনের সঙ্গে দেন দরবার, রপ্তানি বাণিজ্য সম্প্রসারণ এবং চীনা বিনিয়োগে বেশি মনোযোগ দেওয়ার কথা বলছেন তারা। এদিকে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যের উপর শুল্ক রিভিউ করা হচ্ছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। খান আলামিনের রিপোর্টে থাকছে বিস্তারিত। প্রধান দুই রপ্তানি বাজারের একটি যুক্তরাষ্ট্র। তৈরি পোশাকের একটি বড় অংশ রপ্তানি হয় দেশটিতে। যুক্তরাষ্ট্রে বছরে বাংলাদেশি পণ্য রপ্তানি হয় প্রায় $8.4 বিলিয়ন, যা প্রধানত তৈরি পোশাক। এতদিন দেশটিতে বাংলাদেশি পণ্যের ওপর গড়ে 15.5% শুল্ক ছিল। ট্রাম্পের নতুন সিদ্ধান্তে তা 37% করা হয়েছে। এতে দেশের রপ্তানি, বিশেষ করে তৈরি পোশাক খাতে ধাক্কা লাগবে বলে মত কূটনীতিক ও অর্থনীতিবিদ। বেশ কিছু চাইনিজ কোম্পানি ইতিমধ্যে বাংলাদেশে কিন্তু রেজিস্ট্রেশন শুরু করেছে এবং তারা কিন্তু বাংলাদেশে ব্যবসা করতে চায়। তাদের উৎপাদন এবং কারখানা ব্যবসা সেগুলো বাংলাদেশে স্থানান্তরের জন্য যে উদ্যোগ গ্রহণ করেছে সেগুলোকে বাংলাদেশ সাধুবাদ জানিয়েছে এবং সামনের দিনগুলোতে আরও অনেক এই ব্যবসা চীন থেকে বাংলাদেশে আসার যথেষ্ট সম্ভাবনা রয়েছে যদি আমাদের যে কর্মপরিবেশ, আমাদের যে এই যে ব্যবসার পরিবেশ, এগুলোকে যদি উন্নত করি। বাংলাদেশের পাশাপাশি বিশ্বের অন্যান্য দেশের ক্ষেত্রেও বিভিন্ন হারে শুল্ক বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন। চীনের উপর অতিরিক্ত শুল্ক আরোপের সুযোগে চীনা বিনিয়োগ বাংলাদেশে আকৃষ্ট করার উপর গুরুত্ব আরোপ করেছেন এই বিশেষজ্ঞ। শুল্ক বেশি হওয়ার অর্থই হচ্ছে জিনিসের দাম বাড়বে ওখানে। এখন আমার পণ্যের দাম বাড়লে চাহিদা কমবে, তো চাহিদা কমলে আমার এখান থেকে সাপ্লাই কমে যাওয়ার একটা আশঙ্কা থাকে। পরিস্থিতি মোকাবেলায় রপ্তানি বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়া এলডিসিভুক্ত দেশ হিসেবে রেয়াত পাওয়ার বিষয়ে মার্কিন প্রশাসনের সাথে দেন দরবার এবং ব্যবসা বাণিজ্যের বাতাবরণ শক্তিশালী করে স্বল্প মূল্যে পণ্য উৎপাদনের পরামর্শ দিয়েছেন এই কূটনীতিক। অন্য দেশে আমাদের এই এক্সপোর্টকে ছড়িয়ে দেওয়া যায় কিনা সেই উদ্যোগ নিতে পারি। আমাদের ব্যবসা বাণিজ্যের বাতাবরণটা শক্তিশালী করতে হবে যাতে আমরা কম দামে ভালো প্রোডাক্টস তৈরি করতে পারি, সেদিকে মনোযোগী হতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে দেন দরবার করতে হবে যে এটা আমরা এর থেকে রেয়াত পেতে পারি কিনা এলডিসি হিসাবে। প্রেসিডেন্ট ট্রাম্প বাংলাদেশের পণ্যে 37% শুল্ক আরোপের কয়েক ঘন্টা পর প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যের উপর শুল্ক রিভিউ করা হচ্ছে। বিবৃতিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, জাতীয় রাজস্ব বোর্ড দ্রুত শুল্ক হার যুক্তিসঙ্গত করার বিকল্পগুলো খতিয়ে দেখছে, যা বিষয়টি সমাধানের জন্য জরুরি। বর্তমানে যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত পণ্যে 74% শুল্ক রয়েছে। খান আলামিন, আরটিভি, ঢাকা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা নতুন শুল্ক নীতির তীব্র সমালোচনা করেছে বিশ্ব নেতারা। ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে নতুন এই শুল্ক নীতি বিশ্ব অর্থনীতিতে ঝড় তুলবে। এদিকে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ট্রাম্পের নতুন সিদ্ধান্তকে ভুল এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ সিদ্ধান্তটিকে অন্যায্য বলেছেন। এছাড়াও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতির বিরুদ্ধে লড়াই করার এবং পাল্টা শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। বিশ্ববাজারে যুক্তরাষ্ট্রের
বড় প্রতিদ্বন্দ্বী চীনও নতুন শুল্ক নীতির বিপরীতে পাল্টা শুল্ক নীতি আরোপের কথা জানিয়েছে। পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাজ্য, সুইজারল্যান্ড ও দক্ষিণ কোরিয়া। এর আগে বুধবার ট্রাম্প যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ করা সব পণ্যের উপর নতুন মাত্রার শুল্ক আরোপের ঘোষণা দেন। প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে সব শ্রেণী পেশার মানুষ। পথের ভোগান্তি ছাড়া ঈদ উদযাপনে খুশি তারা। লম্বা ছুটির কারণে ফেরার পথেও বাস, ট্রেন, লঞ্চে ছিল না কোনো চাপ। এদিকে আজও ঢাকা ছেড়েছে অনেকে। এআর বাদলের রিপোর্ট। থামতেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা যাত্রীদের পদচারণায় পূর্ণ হয়ে যায় প্ল্যাটফর্ম। যাত্রীরা জানান ঈদ ভালো কেটেছে, পথে ছিল না ভোগান্তি। অনেক আনন্দ কাটাইছি, খুব নিরাপদ, রাস্তাঘাট কোনো জাম নাই। ভৈরব তো আসছি, ঈদ ভালোই কাটছে, এখন যাবো গোপালগঞ্জ। এদিকে ঈদের ছুটির চতুর্থ দিনেও বহু মানুষকে রাজধানী ছাড়তে দেখা যায়। ঈদে যারা ছুটি পাননি, প্রিয়জনের সাথে সময় কাটাতে রওনা দেন তারা। আবার কেউ কেউ পরিবার পরিজন নিয়ে যাচ্ছেন ঘুরতে। ঈদের সময় প্রচুর ভিড় থাকে, তো এই জন্য আর কি ভাবলাম যে ঈদের কিছুদিন পর গেলে মানুষ কম থাকবে, তাই যাচ্ছে এই জন্য যে ঈদের পরে গেলে রিল্যাক্স আরামে যাব, কিন্তু তা হলো না পাকবো। স্টেশন ম্যানেজার জানান কোনো রকম শিডিউল বিপর্যয় ছাড়াই চলছে সব ট্রেন। যাওয়ারও কিছু মোটামুটি চাপ আছে, আর আসার তো যথেষ্ট চাপ আছে, কিন্তু দিন দিন এটা আরও বাড়তে থাকবে। আমাদের সব ধরনের প্রস্তুতি আছে। জীবিকার প্রয়োজনে বাস, লঞ্চেও অনেক যাত্রী নগরীতে ফিরছেন। সায়দাবাদ বাস টার্মিনালে তেমন একটা ভিড় ছিল না। আসতেই মন চায় না, মনে হয় যে ছুটি যদি আরো 2-3 দিন যদি থাকতো বেশি, কিন্তু আসলে কি করব, আমরা এখানে চাকরি করি, ব্যস্ততার হিসেবে আমাদের আশাই লাগবে। টানা 9 দিনের ছুটি শেষে রবিবার থেকে অফিস আদালত খুলবে। এ কারণে শনিবার রাজধানীমুখী মানুষের চাপ সবচেয়ে বেশি থাকবে বলে ধারণা করা হচ্ছে। এআর বাদল, RTV, ঢাকা। গাজীপুরের শ্রীপুরের সাতখামার রেল স্টেশনের আগে মোহনীগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেনের পাওয়ার কারে আগুন লাগার ঘটনা ঘটেছে। বেলা 11টার দিকে আগুন লাগে। এতে ঢাকা ময়মনসিংহ রেল রুটে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বিষয়টি নিশ্চিত করে ট্রেনের পরিচালক শাহাদাত হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেনটি শ্রীপুর উপজেলার সাতখামাইল স্টেশনে প্রবেশের আগে ট্রেনের পাওয়ার কার থেকে আগুন লেগে ধোঁয়া বের হতে থাকে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে 1 ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি। ঈদ আনন্দ উপভোগ করতে মানুষের ঢল নেমেছে রাজধানীর পার্কগুলোতে। কর্মব্যস্ততার ফাঁকে ঈদের দীর্ঘ ছুটিকে উপভোগ্য করে তুলতে পরিবার পরিজন নিয়ে আনন্দমুখর সময় কাটাতে পেরে উচ্ছ্বসিত দর্শনার্থীরা। তবে মধ্যবিত্তের কথা চিন্তা করে রাইডগুলোর টিকিটের দাম কমানোর দাবি দর্শনার্থীদের। দীপ্ত চন্দ্রপালের রিপোর্ট। ঈদে 9 দিনের সরকারি ছুটিতে ভ্রমণ পিয়াসু পর্যটকরা ছুটে যাচ্ছেন বিভিন্ন পর্যটন স্পটগুলোতে। কেউ এসেছেন পরিবারের সঙ্গে, কেউ বা বন্ধু বান্ধবের সঙ্গে। মিরপুর বেড়িবাঁধে তামান্না পার্কে সকাল থেকেই দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। শিশুদের সঙ্গে বড়রাও রাইডে উঠে ক্লান্তিকে বিদায় জানাচ্ছেন। চলাফেরা করে রাস্তায় যে শান্তিটা পাচ্ছি, এইটা অনেক দিন যাবত উপভোগ করতে পারি না। বাবা আর আম্মুর সাথে এসেছি, ভালোই লাগছে। আমার অনেক ভালো লাগতেছে, আমার এখানে অনেক এই রাইডগুলো অনেক পছন্দ। অনেকে আবার গরমে স্বস্তি খুঁজে নিতে বেছে নিয়েছে ওয়াটার রাইডগুলো। এখানে বড়দের পুল আছে, এখানে ছোটদের পুল আছে, আবার এখানে রাইডস আছে। এখানে এসে অনেক ভালো লাগে। গরমে বাচ্চা কাচ্চা নিয়ে স্বস্তি পাওয়া যায়। ঢাকা শহরের অতি নিকটে এবং খুবই রিজনেবল খরচের ভিতরে এই পার্কে ঘুরে ফিরে আনন্দ উপভোগ করা সম্ভব। এখানে 10টার মতো রাইড আছে, ছোট বড় সকলের। ওয়াটার পার্ক আছে, যেখানে একেবারে 3 বছরের বাচ্চা থেকে শুরু করে 70 বছরের মানুষ পর্যন্ত সেখানে এনজয় করতে পারে। কোনো ধরনের প্রতিবন্ধকতা ছাড়াই সবাই ঈদ আনন্দ উপভোগ করতে পারবে, এই প্রত্যাশা সকলের। দীপ্ত চন্দ্রপাল, RTV, ঢাকা।
ঈদের টানা ছুটিতে প্রাণ ফিরে পেয়েছে বিভিন্ন জেলার পর্যটন ও বিনোদন কেন্দ্রগুলো। পরিবার পরিজন নিয়ে পছন্দের জায়গায় ঘুরে বেড়াচ্ছে ভ্রমণ পিয়াসুরা। এবারের ছুটিতে পর্যটক ও দর্শনার্থীদের ভালো সাড়া মিলেছে বলে জানিয়েছে পর্যটন ব্যবসায়ীরা। প্রতিনিধিদের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। চায়ের রাজধানী খ্যাত মৌলভীবাজার যেন প্রকৃতির লীলাভূমি। শ্রীমঙ্গলের চা বাগান, কমলগঞ্জের লাওয়াছড়া জাতীয় উদ্যান সহ প্রায় অর্ধশতাধিক পর্যটন স্পটের সৌন্দর্য উপভোগ করতে ঈদের ছুটিকেই বেছে নিয়েছে অনেকে। লোকেশনগুলো আসলে অনেক সুন্দর। আমি আর মেয়েকে নিয়ে বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে আসছি। দর্শনার্থীদের পদচারণায় মুখর চট্টগ্রামের বিনোদন কেন্দ্রগুলো। ঈদের ছুটিতে আমরা ঢাকা থেকে আসছি। ঈদ উপলক্ষে আমরা যথেষ্ট সুযোগ সুবিধা রাখার চেষ্টা করেছি, প্রচুর সুবিধা বা সুযোগ দিয়েছি এবং এই ঈদ কেন্দ্র করে ছুটি থাকার কারণে দর্শনার্থীরাও পর্যটকরাও আসছে। নানা বয়সী ভ্রমণ পিপাসুদের ভিড় চোখে পড়েছে আশুলিয়ার বিনোদন কেন্দ্রগুলোতেও। দেশের নামকরা পর্যটন কেন্দ্রগুলোর পাশাপাশি ঈদ আনন্দ ছড়িয়েছে গ্রামাঞ্চলেও। আমি ফুপিদের সাথে এসেছি, অনেক আনন্দ করতে পারলাম, এনজয় করতেছি, ফ্যামিলি সহ নিয়ে আসছি। খুলনার বিভিন্ন ঐতিহাসিক স্থান ও বিনোদন কেন্দ্র দেখা যাচ্ছে মানুষের উপচে পড়া ভিড়। ঈদ পরবর্তী সময়ে কুড়িগ্রামে বিনোদনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে সোনাহাট স্থলবন্দর। নরসিংদীতে ভ্রমণ পিপাসুদের পদচারণায় মুখর হয়ে উঠেছে জেলার পার্কগুলো। আমরা এখানে ঘুরতে আসছি বাবা মার সঙ্গে, রাইডে উঠছি, অনেক আনন্দ করছি। সপরিবারে আসছি তো এর জন্য আমার আরো ভালো লাগতেছে। অনেক জায়গায় রাইড মাইড করছি, খুব ভালো লাগতেছে এই জায়গাটা। ভূতের বাড়ির মধ্যে ঢুকছি, তারপরে সাফারি পার্ক গেছি সব। মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগর কমপ্লেক্স, ভাটপাড়া ও আমঝুপি ইকো পার্ক সহ দর্শনীয় স্থানগুলোতেও বেড়েছে দর্শনার্থীদের ভিড়। নড়াইলের চিত্রা নদী পাড়ের পার্কেরও একই অবস্থা। ভ্রমণ পিয়াসুদের ঢল নেমেছে টাঙ্গাইলের যমুনা নদীর পাড়েও। ছুটি উপভোগ করতে আসা মানুষদের প্রত্যাশা ঈদের পরও শান্তি বিরাজ করুক দেশে। ফ্যামিলি সবাইকে নিয়ে আসছি, এখানকার ন্যাচারাল ভিউটা অনেক বেশি টানে। নদীতে উপভোগ করার জন্য আসছি ঈদের জন্য। ঈদের সময় কোথাও যাওয়া হয় না, সেই কারণে আমরা এখানে বেড়াইতেছি। আব্দুল হামিদ, RTV। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের পরিদর্শন ঘিরে মিথ্যাচার করা হয়েছে বলে জানিয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনে আহতরা। গেল ২৮ মার্চ রাজধানীর আগারগাঁয়ে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে লুৎফুজ্জামান বাবর আন্দোলনে আহতদের খোঁজ নিতে গেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিরুদ্ধে অপপ্রচার ছড়ানো হয়। শেখ হাসান বেলালের সহায়তায় আরও জানাচ্ছেন AR বাদল। ঈদের দুদিন আগে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের দেখতে যান। এ সময় আহতদের একজন লুৎফুজ্জামান বাবরের সান্নিধ্য না পেয়ে উত্তেজিত হয়ে পড়েন। সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তাকে বুকে জড়িয়ে নিলে তিনি শান্ত হন। পরে তাদের হাতে ঈদ উপহার তুলে দেন লুৎফুজ্জামান বাবর। কিন্তু এই ঘটনাটিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয় আহতদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর। এ বিষয়ে জানতে চাইলে আহতরা বলেন, বিএনপি এবং বাবরকে হেয় করতে ষড়যন্ত্রমূলকভাবে এমন তথ্য ছড়ানো হয়েছে। বাবর সাহেবের কথা আমি ভালো বলবো, উনি ভালো, যথেষ্ট ভালো একটা লোক, যথেষ্ট পরিমাণে আমাদেরকে সম্মান করে গেছে। তারা বলেন, অর্থাভাবে ভুগছে তাদের পরিবার, কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ইফতার সামগ্রী ও চিঠি এবং লুৎফুজ্জামান বাবরের উপহার পেয়ে খুশি হয়েছেন তারা। বাবর সাহেব উনি আমাকে একটা পাঞ্জাবি দিয়ে গেছে। এইটা তো মিথ্যা গুজব, একদম মিথ্যা গুজব। কিন্তু আমি এরকম দেখি না যে বাবর সাহেব যে এনে বকাবকি করছে, এটা ফাউল, এটা বিশ্বাসই হইল না আমার। তারেক রহমান সাহেব যেটা দিছে ওটা তো আপনার একদিন দুই দিন চলছি। ২৮ মার্চ হাসপাতালে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী আন্দোলনে চোখে গুলি লাগা মোহাম্মদ কোরবান শেখ হিল্লল। তিনি বলেন, সাবেক প্রতিমন্ত্রীকে নিয়ে উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা ছড়ানো হয়েছে। তিনি সবার সাথেই খুব আন্তরিক ছিলেন। তার নামেই বিভিন্ন রকম মিথ্যাচারিতা ছড়ানো হচ্ছে, সে এটা করেছে, সে ওটা করেছে। আমি সবার উদ্দেশ্যে খালি একটা কথাই বলবো, আপনারা নিউজ করবেন, সত্যের পথে নিউজ করবেন। AR বাদল, RTV, ঢাকা। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ড জুড়ে ইসরায়েলি হামলায় অন্তত ৮০ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া জাবালিয়া শরণার্থী শিবিরে অবস্থিত জাতিসংঘের একটি হাসপাতালেও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এ হামলায় নারী ও শিশু সহ নিহত হয়েছে আরও ২২ জন। ভূখণ্ডটিতে অবস্থিত জাতিসংঘের একটি ক্লিনিকে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল, এতে নারী ও শিশু সহ ২২ জন নিহত হয়েছে। এ নিয়ে ফিলিস্তিনে মোট নিহতের সংখ্যা দাঁড়ালো ৫০,৪২৩ জনে। এদিকে সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, শহরের বাস্তুচ্যুত শত শত বেসামরিক লোক ওই ক্লিনিকে আশ্রয় নিয়েছিল। তবে ইসরায়েল দাবি করে ক্লিনিকের ভেতরে হামাসের সদস্যরা সক্রিয় থাকায় হামলা চালায় তারা।
মিয়ানমারের বিদ্রোহীদের বিরুদ্ধে ২০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা দিয়েছে জান্তা সরকার। ২২ এপ্রিল পর্যন্ত এই যুদ্ধবিরতি কার্যকর থাকবে। ভূমিকম্পে বিধ্বস্ত দেশটিতে ত্রাণ সহায়তা ও উদ্ধার প্রচেষ্টা জোরদারের লক্ষ্যে এই যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে জান্তা সরকার। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। গেল শুক্রবার ৭.৭ মাত্রার ভূমিকম্পে প্রায় ৩,০০০ মানুষ নিহত এবং হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে পুরোপুরি উদ্ধার ও পুনর্বাসনে মনোযোগ দিতে বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। আইসিসি নারী বিশ্বকাপের বাছাই পর্ব খেলতে পাকিস্তানে গেল বাংলাদেশ দল। সকালে পাকিস্তানের উদ্দেশ্যে ঢাকা ছাড়ে জ্যোতির দল। পূর্ণ শক্তির দল নিয়ে বাছাই পর্ব পেরোনের লক্ষ্য টাইগার্সদের। ৫ দলের মধ্যে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজকে মূল প্রতিপক্ষ হিসেবে দেখছে দলের কোচ সারওয়ার ইমরান। প্রতিটি ম্যাচ জয়ের পাশাপাশি পয়েন্ট টেবিলে শীর্ষে থেকে বিশ্বকাপ নিশ্চিতের লক্ষ্যে বাংলাদেশ দল। ৬ দলের মধ্যে ২টি দল যাবে মূল পর্বে। ১০ এপ্রিল বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ থাইল্যান্ড। বাছাই পর্বের সবগুলো ম্যাচ হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ও সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে। ওখানে আমরা 5টা ম্যাচ আছে, আমরা 1/1 5টা ম্যাচে উইন করতে চাই। সেজন্য 2টা স্ট্রং টিম আছে আমাদের সাথে, ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তান, এবং অন্য দলগুলো আয়ারল্যান্ড, এবং এদেরকেও ছোট করে দেখছি না। দুপুরের সংবাদ এ পর্যন্তই। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।